আচ্ছা, আজকে আমরা পরিবাহীর ধারকত্ব নিয়ে পড়ব। ধারক এবং ধারকত্ব এই দুটো জিনিস নিয়ে পড়বো। তো ধারকত্ব পড়ার আগে আমরা কয়েকটা জিনিস জেনে নিই, যেগুলো আগেও জানতাম, এখানে আরেকবার রিক্যাপ করি। প্রথমত, এই পরিবাহী এবং অপরিবাহী পদার্থ কাকে বলে? পরিবাহী কাদের বলে? যাদের মধ্যে খুব সহজেই তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে বলে পরিবাহী। যেমন লোহা, তামা, রূপো, এগুলো হচ্ছে পরিবাহী। আর অন্তরক বা অপরিবাহী কাকে বলবো? যে সমস্ত পদার্থের মধ্যে সহজে তড়িৎ চলাচল করতে পারে না তাদেরকে বলবো আমরা অপরিবাহী বা অন্তরক পদার্থ। এছাড়াও এই দুটো ছাড়াও আরেক রকমের পদার্থ আছে, সেটাকে বলা হয় অর্ধ পরিবাহী, যাদের পরিবহন ক্ষমতা পরিবাহীর থেকে কম কিন্তু অন্তরকের থেকে বেশি, অর্থাৎ মাঝামাঝি একটা তড়িৎ পরিবহন ক্ষমতাযুক্ত পদার্থকে আমরা বলবো অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহীর আরও কিছু গুণ আছে যেগুলো আমরা যখন অর্ধ পরিবাহী চ্যাপ্টারটা পড়বো সেমিকন্ডাক্টর, সেই সময় আমরা জানব। তো তিনটের মধ্যে কি পার্থক্য একটু বলে দিই। যে পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, তার জন্য ওরা খুব সহজেই তড়িৎ চলাচল করতে পারে ওর মধ্যে দিয়ে। কিন্তু অন্তরকের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, যে ইলেকট্রনগুলো থাকে সবই নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ, তারা নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসতে পারে না। ওই জন্য অন্তরকের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল হয় না। আর অর্ধপরিবাহী কি? অর্ধপরিবাহী হচ্ছে এমন একটা পদার্থ যাকে গরম করলে সেখানে ইলেকট্রন তৈরি হয়। ইলেকট্রন তৈরি হয় মানে যখন পড়বো তখন বলবো সেমিকন্ডাক্টর, যে তার পরিবহন ক্ষমতা আস্তে আস্তে বাড়ে, তাহলে নিশ্চয়ই ইলেকট্রন তৈরি হয়। ইলেকট্রন ছাড়াও হোল বলে একটা জিনিস আছে, যেটা ধনাত্মক তড়িৎ ধরা হয়, সেই ধরনের কণা তৈরি হয়। এই দুটোর প্রভাবে অর্ধপরিবাহী পদার্থ তড়িৎ চলাচল করতে সক্ষম হয়। তো দু রকমের অর্ধপরিবাহী আছে, একটাকে বলেছি সিলিকন, এটা কব হবে না, এটা সিলিকন হবে, সিলিকন আর জার্মেনিয়াম, এই দুটো অর্ধপরিবাহী। এটা এখন মনে রাখবে, তখন আমরা ডিটেলসে বলবো যে তখন কি হয় না হয়। নেক্সট দেখি। তো এখন যে জিনিসটা জানবো, এখন মেরুবর্তী আর অমেরুবর্তী পদার্থ। এই যে অন্তরক পদার্থ বলছি বা অপরিবাহী পদার্থ বলছি, এই অপরিবাহী পদার্থ আবার দু রকমের হয়। একটা হচ্ছে মেরুবর্তী পদার্থ, একটা হচ্ছে অমেরুবর্তী পদার্থ। অমেরুবর্তী পদার্থ কোনগুলো? অমেরুবর্তী পদার্থের যদি পরমাণুর গঠন দেখি, তাহলে আমরা জানি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে। এবং যদি এরকম হয় যে ইলেকট্রনগুলোর ভরকেন্দ্র নিউক্লিয়াসে অবস্থান করে, তাহলে তার মোট আধান শূন্য হয়ে যায়। তখন সেই ধরনের পদার্থকে বলবো আমরা অমেরুবর্তী পদার্থ। বুঝতে পারলে? মানে এইটা হচ্ছে নিউক্লিয়াসটা তো পজিটিভ, এবং একে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরছে তাদের ভর কেন্দ্র, তাহলে তাদের যে কেন্দ্র, সেই কেন্দ্রটা যদি নিউক্লিয়াসের উপর সমাপতিত হয়, তাহলে আমরা সেই পদার্থকে বলবো অমেরুবর্তী পদার্থ। আর যদি এরকম হয় যে এটা নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলো মনে করো এরকম করে ঘুরছে, তাহলে ইলেকট্রনগুলোর ভর কেন্দ্র হয়তো এইখানটাই হবে। এই ধরনের পদার্থ যখন হবে, যখন ইলেকট্রনগুলোর ভর কেন্দ্রটা নিউক্লিয়াসের সমাপতিত হবে না, তখন আমরা সেগুলোকে বলবো মেরুবর্তী পদার্থ। যেমন জল, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে মেরুবর্তী পদার্থ। বুঝা গেল? তাহলে যদি মেরুবর্তী পদার্থ হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে দ্বিমেরু ভ্রামক থাকবে। তার কারণ দেখতেই পাচ্ছ প্রত্যেকটা অণুর মধ্যে এরকম দ্বিমেরু বৈশিষ্ট্য থাকবে। এবার যদি মেরুবর্তী পদার্থ, এইটা মনে করো মেরুবর্তী পদার্থ, এই মেরুবর্তী পদার্থতে এইরকম দ্বিমেরুগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে থাকে। কোন একটা অণুর দ্বিমেরু ভ্রামক এইদিকে, কোন একটা অণুর দ্বিমেরু ভ্রামক এইদিকে, কোন একটা অণুর দ্বিমেরু ভ্রামক এইদিকে। তার ফলে টোটাল যে দ্বিমেরু ভ্রামকটা শূন্য হয়ে যায়। কিন্তু যখনই একটা মেরুবর্তী পদার্থকে বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, তখন কিন্তু এদের যে দ্বিমেরুগুলো আছে, দ্বিমেরু ভ্রামকটা আছে, তারা কিন্তু তড়িৎ ক্ষেত্রের দিকে সেজে যায়। মানে মনে করো এইদিকে ইলেকট্রিক ফিল্ড, এইদিকে তড়িৎ ক্ষেত্র আছে, আমি এখানে একটা মেরুবর্তী পদার্থকে রাখলাম, তাহলে এই যে যেগুলো দ্বিমেরু ভ্রামকগুলো ছিল, তারা সব এই তড়িৎ ক্ষেত্রের দিকে এরকম সেজে মানে ঘুরে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তার ফলে কি হয়, এই টোটাল পদার্থের মধ্যে একটা দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয়, মোট একটা দ্বিমেরু ভ্রামক, তখন আর শূন্য হয় না। এক্ষেত্রে কি হলো, মোট যে দ্বিমেরু ভ্রামকটা হচ্ছিল সেটা 0 হচ্ছিল, কিন্তু এটার ক্ষেত্রে আর দ্বিমেরু ভ্রামক কিন্তু শূন্য হয় না। বুঝতে পারলে? এর প্রতি একক আয়তনে মোট যে দ্বিমেরু ভ্রামকটা সৃষ্টি হয়, সেটাকেই বলা হয় এর মেরুবর্তিতা বা পোলারাইজেশন। তাহলে পোলারাইজেশন কত? পোলারাইজেশন জিনিসটা কি? পোলারাইজেশন হচ্ছে মোট যে দ্বিমেরু ভ্রামক এর মধ্যে আছে, মোট যে দ্বিমেরু ভ্রামক বাই তার আয়তন। ঠিক আছে? তো মনে করো
এই এই যে মেরুবর্তী পদার্থটা তার এই দিকটা মাইনাস কিউ আসছে, টোটাল চার্জ মাইনাস কিউ, আর এই দিকটা প্লাস কিউ আসছে, তাই তো? এই দিকে দ্বিমেরু ভ্রামক মানে এই দিকটা মাইনাস কিউ, এই দিকটা প্লাস কিউ। তার মানে এর যে মোট দ্বিমেরু ভ্রামক সেটা কত হবে? কিউ ইন্টু এল। তাহলে আমরা পিকে লিখতে পারি, এই পিটাকে লিখতে পারি কিউ ইন্টু এল ডিভাইডেড এর আয়তনটা যদি বলি, তাহলে এর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই দিকটা, এই দিকটা যদি আলফা হয় তাহলে এল আলফা হবে। তাহলে এটাকে এল এল কেটে দিলে কিউ বাই আলফা হবে। তাহলে এর যে মোট, এর যে মেরুবর্তিতা কত হবে? এই পিটা হচ্ছে মেরুবর্তিতা হলে কিউ বাই আলফা। কিউ আলফা মানে যে এর যে এই যে তলটা দেখতে পাচ্ছি, এর প্রতি একক তলে যে পরিমাণ আধান সঞ্চারিত হলো সেইটাই হচ্ছে ওর মেরুবর্তিতা, বা প্রতি একক তলে আধান ঘনত্ব যাকে বলে। তাহলে কোনো একটা মেরুবর্তী পদার্থ যদি হয়, সেই মেরুবর্তী পদার্থকে যখন আমরা বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রাখবো, তখন তার সামনের পৃষ্ঠে যে পৃষ্ঠ দিয়ে তড়িৎ ক্ষেত্র ঢুকছে সেই পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান সঞ্চালিত হয় বা আধান জমা হয় সেটাকেই বলবো আমরা তার মেরুবর্তিতা। বা মেরুবর্তী পদার্থের যে একটা তলে আধান ঘনত্বকেই বলবো আমরা তার মেরুবর্তিতা। বুঝতে পারলে? অমেরুবর্তী পদার্থকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি তখন কি হয়? অমেরুবর্তী পদার্থকে তড়িৎ ক্ষেত্রে, এই পদার্থকে যদি তড়িৎ ক্ষেত্রে রাখবো, এই দিকে মনে তড়িৎ ক্ষেত্র, তাহলে এর মধ্যে যে ইলেকট্রনগুলো ঘুরছিল সেই ইলেকট্রন কিন্তু তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে এরকম বেঁকে যায়। তার ফলে ইলেকট্রনের যে ভর কেন্দ্রটা আর নিউক্লিয়াসটা কিন্তু তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়, এবং তখন কিন্তু তার মধ্যে একটা দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয়। তাহলে অমেরুবর্তী পদার্থকেও বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রাখলে সেটা কিন্তু কিছুর পরিমাণ তড়িৎ দ্বিমেরু লাভ করে, এবং তার ফলে তার ভেতরে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ডও সৃষ্টি হয়। মানে এরপর আর খুব ডিটেলসে শিখবো না, আমি একটুখানি শিখিয়ে দিই এর ব্যাপারে। তাহলে মনে করো মেরুবর্তী পদার্থ হোক বা অমেরুবর্তী পদার্থ হোক, মেরুবর্তী পদার্থ হলে তার মধ্যে যে দ্বিমেরুগুলো থাকবে সেটা বহিস্থ ইলেকট্রিক ফিল্ডের দিকে চলে যাবে। আর অমেরুবর্তী পদার্থ যদি হয় তার ক্ষেত্রে কি হয়? ওই ইলেকট্রনগুলো যেগুলো ঘুরছে তার সেই ইলেকট্রনগুলো এইদিকে যদি ইলেকট্রিক ফিল্ড দিই, তাহলে ইলেকট্রনগুলোর কেন্দ্রটা, ভর কেন্দ্রটা এইদিকে থাকবে আর নিউক্লিয়াসটা এইদিকে থাকবে, ঠিক আছে? তার ফলে এখানেও কিন্তু একটা দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হবে। এইটা হওয়ার ফলে এই যে যখন এরকম দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হবে তখন দ্বিমেরুগুলো যেদিকে আছে, দ্বিমেরুর ভেতরে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা উল্টো দিকে হয়, এটাকে বলা হয় পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড। তাহলে বাইরে একটা আমি ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য এর ভেতরে যে দ্বিমেরুগুলো তৈরি হয়েছিল সেই দ্বিমেরুগুলো ইলেকট্রিক ফিল্ডের দিকে ঘুরে এলো, এবং ইলেকট্রিক ফিল্ডের দিকে ঘুরে যাওয়া মানে এই দিকে প্লাস আধান সঞ্চালিত হলো এবং এইদিকে মাইনাস আধান সঞ্চালিত হলো। তার ফলে যেদিকে ইলেকট্রিক ফিল্ড দিয়েছি তার বিপরীত দিকে এই যে এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হলো, কারণ আমরা জানি ইলেকট্রিক ফিল্ড সবসময়, তড়িৎ ক্ষেত্র সবসময় পজিটিভ থেকে নেগেটিভ দিকে তৈরি হয়। এর ফলে এর ভেতরকার যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা বহিস্থ যে ইলেকট্রিক ফিল্ড E0, বহিস্থ ইলেকট্রিক ফিল্ড E0 ধরি, তার থেকে ইপি পরিমাণ কম হবে, ঠিক আছে? এবার আমরা জানি যে এর ভেতরে যে ইলেকট্রিক ফিল্ডটা হয় সেটা E0/k হয়, তাহলে E0/k সমান E0 মাইনাস ইপি। তাই একটা রিলেশন মনে রাখবে, এখান থেকে অঙ্ক দিতেও পারে নাও দিতে পারে, বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে মেরুবর্তী এবং অমেরুবর্তী পদার্থ। চলো এবার আমরা আসল টপিককে ঢুকি, এগুলো আমি কিছু বলবো না। এবার হচ্ছে পরিবাহী ধারকত্ব। ধারকত্ব কথাটার মানে হচ্ছে আধান ধরে রাখার ক্ষমতা। যে পরিবাহী যত বেশি আধান ধরে রাখতে পারবে তার ধারকত্ব তত বেশি। তো মনে করো এরকম একটা পরিবাহী আছে, এই পরিবাহীতে আমি কিউ আধান দিলাম, তার ফলে এর বিভব হলো ভি। তো এই যে বিভবটা এটা ওর আধানের সঙ্গে সমানুপাতিক, যত বেশি আধান দেবো তত বিভব বাড়বে। তাহলে আমরা বলতে পারি যে কিউ সমানুপাতি ভি, ওর আধানের সঙ্গে বিভব সমানুপাতি, বা এটাকে যদি সমান চিহ্ন দিয়ে লিখি তাহলে কিউ সমান হবে সিভি। এই সিটাকে বলা হয় পরিবাহীর ধারকত্ব, এটাকে বলা হয় পরিবাহীর ধারকত্ব। তাহলে ধারকত্ব সমান কি লিখতে পারি? কিউ বাই ভি। অর্থাৎ কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে তাকে যে আধানটা দিতে হয় সেইটাই তার ধারকত্ব। এবারে ধারকত্বের যে এসআই একক হচ্ছে ফ্যারাড।
তাহলে আমরা লিখতে পারি 1 ফ্যারাড সমান হচ্ছে 1 কুলম বাই 1 ভোল্ট। আর এর যে সিজিএস একক, এই সিজিএস একক হচ্ছে স্ট্যাট ফ্যারাড। তাহলে 1 স্ট্যাট ফ্যারাড সমান কী হবে? 1 স্ট্যাট ফ্যারাড মানে হচ্ছে 1 ইএসইউ চার্জ, 1 ইএসইউ চার্জ বাই 1 ইএসইউ ভোল্টেজ বিভব, তাই তো? 1 ইএসইউ চার্জ বাই 1 ইএসইউ ভোল্টেজ। ঠিক আছে, দাঁড়া ঠিক করে। ওকে, তাহলে দুটোর মধ্যে সম্পর্ক কি? তাহলে 1 ফ্যারাড সমান হচ্ছে 1 কুলম পার 1 ভোল্ট। এবার 1 ভোল্ট 1 কুলম পার 1 ভোল্ট। 1 কুলম মানে আমি জানি 3 × 10⁹ স্ট্যাট কুলম। ওই স্ট্যাট কুলম বা ইএসইউ চার্জ সেম জিনিস, ইএসইউ চার্জ লিখেছিল, ইএসইউ চার্জ সিজিএস। আর 1 ভোল্ট মানে হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট। তার মানে এটা হবে 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড মানে হচ্ছে 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, কখনো যদি ফ্যারাডকে স্ট্যাট ফ্যারাডে চেঞ্জ করতে হয় তখন আমরা এই রিলেশনটা কাজে লাগাবো। চলো, ধারকত্বের একক মাত্রাটা বার করার চেষ্টা করবে। এখানে আমাদের মাত্রা বার করতে দেবে না, বার করবে। পরিবাহীর ধারকত্ব যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর ধারকত্ব 4টে জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে পরিবাহীর আকৃতি, পরিবাহীটা কেমন শেপের। যেমন পরিবাহীটা যদি গোলাকার হয় তার ধারকত্ব বেশি হবে, কিন্তু পরিবাহীতে যদি এরকম খাঁজ কাটা অংশ থাকে তার ধারকত্ব কম হবে। ঠিক আছে, এটাকে বলে সূচিমুখের ক্রিয়া। যখন আমি একে আধান দেবো, সেই আধানগুলো এইখানে গিয়ে সঞ্চিত হবে প্লাস আধান দিলে, এবং এখানে সঞ্চিত বেশি আধান সঞ্চিত হলে সে আস্তে আস্তে ডিসচার্জ করবে, সে আধান ধরে রাখতে পারবে না। তাহলে প্রথম হলো আকৃতি। 2 নম্বর হচ্ছে তার ক্ষেত্রফল। ছোট বস্তুর আধান ধরে রাখার ক্ষমতা কম, ধারকত্ব কম। বড় বস্তুর ধারকত্ব বেশি হবে, অর্থাৎ যার ক্ষেত্রফল বেশি তার ধারকত্ব বেশি। 3 নম্বর হচ্ছে অন্য পরিবাহীর উপস্থিতি। মনে করো এইটার ধারকত্ব জানতে চাইছি, তো এইটা ধারকত্ব যাই হোক না কেন একটা কিছু মান হবে। এবার ধারকত্ব কি দেখলাম? Q/V, অর্থাৎ যে পরিবাহী কম ভোল্টেজে বেশি আধান সঞ্চয় করতে পারবে তার ধারকত্ব বেশি। ভি কম, কিউ বেশি, তার ধারকত্ব বেশি। এখন মনে করে একে কিছু পরিমাণ আধান দিয়েছি, তার ফলে এর কিছু পরিমাণ ভোল্টেজ আছে। এবার মনে করো অন্য একটা পরিবাহী নিয়ে এলাম, প্লাস কিউ যদি আধান দিই, তাহলে এই বস্তুটা কী করবে? এখানে আবেশ সৃষ্টি করবে, তার ফলে এখানে মাইনাস আধান সৃষ্টি হবে এবং এখানে প্লাস আধান সৃষ্টি হবে আবেশের ফলে। ঠিক আছে, এই মাইনাস আধানের জন্য এর যে অরিজিনাল বিভব সেটা যে কমে যাবে। এর বিভব যখনই কমে যাবে ধারকত্ব বেড়ে যাবে। তাহলে কোনো পরিবাহীর নিকটে যদি আমি অন্য কোনো একটা পরিবাহী নিয়ে আসি তাহলে ধারকত্ব বেড়ে যায়। এবার এই দ্বিতীয় পরিবাহীটাকে যদি আমি ভূসংলগ্ন করি তাহলে এই পজিটিভ আধানগুলো সব মাটিতে চলে যাবে, তার ফলে এর বিভব আরও কমে যাবে। কারণ আগে পজিটিভ আধানের জন্য কিছু পরিমাণ আধান আর বিভব বাড়ছিল, কিন্তু এখন পজিটিভ আধানটা নাই, তার ফলে এর বিভবটা আরও কমবে। অর্থাৎ কোনো পরিবাহী আনলে অন্য কোনো পরিবাহী আনলে ধারকত্ব বৃদ্ধি পায়, সেই পরিবাহীটাকে যদি আবার ভূসংলগ্ন করি তাহলে ওর ধারকত্ব আরও বেশি বৃদ্ধি পায়। ঠিক আছে, আরেকটা কার উপর নির্ভর করে? এই বস্তুটা কার উপর, কোথায় আছে, কোন মাধ্যমে আছে সেই মাধ্যমের উপর নির্ভর করে। যেমন এই বস্তুটাকে বায়ুতে রাখলে যে ধারকত্ব হবে, যদি আমি প্যারাফিন তেলে ডুবিয়ে রাখি তার ধারকত্ব বেশি হবে। কারণ প্যারাফিন তেলে যখনই রাখবো, প্যারাফিন তেলে যে বিভবটা হয় সেটা বায়ুতে যে বিভবটা হয় তার কে দিয়ে ভাগ করতে হয়, যেখানে কেটা হচ্ছে প্যারাফিন তেলের পরাবৈদ্যুতিক ধ্রুবক। বিভব কমে গেলেই ধারকত্ব বেড়ে যাবে। এটা হচ্ছে সূত্র থেকেই বুঝতে পারছি। তাহলে এই 4টে জিনিসের উপর নির্ভর করে। নেক্সট, পরিবাহী গোলকের ধারকত্ব। মনে করে এরকম একটা গোলক দিয়েছে, সেই গোলকটার ধারকত্ব জানতে চেয়েছি। এই গোলক ধারকত্ব জানার জন্য আমি একে কিউ আধান দিলাম, মনে করলাম ওর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। ঠিক আছে, তাহলে ওর পৃষ্ঠের বিভব কত হবে? যদি এসআই করি তাহলে Q/4πε0 εr ইন্টু বড় হাতের আর। আর যদি সিজিএসে করি, এটা যদি এসআই যদি করি এটা হবে, যদি সিজিএসে করি তাহলে Q/kr হবে।
তাহলে এখান থেকে যদি কিউ বাই ভি বার করি তাহলে দেখো 4 পাই এপসাইলন 0 এপসাইলন আর ইন্টু আর হবে। আর কিউ বাই ভি মানেই তো ধারকত্ব সি, 4 পাই এপসাইলন 0 এপসাইলন আর ইন্টু আর হবে। আর এটার ক্ষেত্রে কিউ বাই ভি করলে কে আর হবে, তার মানে সি সমান কে আর হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সিজিএস আর ওইটা হচ্ছে আমাদের এসআই। যদি শূন্য মাধ্যম থাকে, শূন্য মাধ্যমে এপসাইলন আরটা 1 হয়, তাহলে সেক্ষেত্রে সি সমান হয়ে যাবে 4 পাই এপসাইলন 0 আর, আর এই ক্ষেত্রে সি সমান আর। সিজিএস পদ্ধতি বার করাটা অনেক সোজা, কেন লিখলাম, সি সমান আর হবে, সিজিএসটা অনেক সোজা, তার কারণ যদি গোলকের ব্যাসার্ধ জানি সেই ব্যাসার্ধটাই হবে তার ধারকত্ব। এসআই করতে গেলে 4 পাই এপসাইলন 0 গুণ করতে হবে, তাহলে আমরা ফ্যারাডে পাবো। মনে রাখবে 1 ফ্যারাড কিন্তু অনেক বড় ধারকত্ব, খেয়াল রাখবে 1 ফ্যারাড বিশাল বড় ধারকত্ব। পৃথিবীর ধারকত্ব কত? পৃথিবীর যে ব্যাস সেটা হচ্ছে 6400 কিলোমিটার, মানে 6400 ইন্টু 10⁻³ মিটার। তাহলে এর ধারকত্ব হবে 4 পাই এপসাইলন 0 আর, শূন্য মাধ্যমেই ধরলাম। 4 পাই এপসাইলন 0 মান হচ্ছে 9 ইন্টু 10⁻৯ নিচে, এটা হবে 6400, 8টা হবে 6400 ইন্টু 10⁻³ আর 4 পাই এপসাইলন 0 হচ্ছে 9 ইন্টু 10⁻৯। ঠিক আছে, তার মানে এটাকে লিখতে পারি 64/9 ইন্টু 10⁻3, 4, 5, 10⁻⁻4 হবে। ঠিক আছে, তার মানে 7×9 = 7.11 ইন্টু 10⁻⁻4 ফ্যারাড। এটা করলে হবে 711 মাইক্রোফ্যারাড। বুঝে গেল, 711 মাইক্রোফ্যারাড। তাহলে পৃথিবী সে একটা এত বড়, তার ধারকত্ব কত? 711 মাইক্রোফ্যারাড। তার মানে বুঝতে পারছো ফ্যারাড যে ধারকত্বটা সেটা কিন্তু অনেক বেশি, তার মান অনেক বড়। কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিটার হলে তার ধারকত্ব কত হবে দেখি। সি = 4 পাই এপসাইলন 0 আর, আরটা বলেছে 1 মিটার, তাহলে তার ধারকত্ব হবে 1/9 ইন্টু 10⁻9। তার মানে 1/9 মানে হচ্ছে 0.111 ইন্টু 10⁻⁻9। তার মানে 0.111 এত ফ্যারাড মানে এত ন্যানো ফ্যারাড। ঠিক আছে, ন্যানো পিকো এগুলো মনে রাখবে। এটা আরও পিকোতে নিয়ে গেলে 10⁻⁻12 হবে, আরও 3টে মানে 111 পিকো ফ্যারাড এরকম রেঞ্জে হবে। 27টি 3 মিলিমিটার ব্যাসার্ধের এবং 10⁻⁻12 কুলম্ব আধান আহিত জলকণা যুক্ত হয়ে একটি বৃহৎ জলকণা গঠন করলো। বৃহৎ জলকণার ধারকত্ব এবং বিভব নির্ণয় করো। তো 3 মিলিমিটার ব্যাসার্ধ আছে, তাহলে বড়টার ধারকত্বটা বার করার জন্য তার ব্যাসার্ধটা লাগবে। তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউ = 27 ইন্টু 4/3 পাই ছোটাতের আর কিউ, মানে বড় জলকণাটার আয়তন সমান 27টা ছোট জলকণার আয়তন। 4/3 পাই কেটে গেল, তাহলে আর সমান হবে দেখো 3r, মানে 9 মিলিমিটার। ঠিক আছে, এবার 9 মিলিমিটার মানে হচ্ছে 9 ইন্টু 10⁻³ মিটার। তার মানে ওর ধারকত্ব কত হবে? সি সমান 4 পাই এপসাইলন 0 আর, এই হচ্ছে ফর্মুলা। তার মানে 9 ইন্টু 10⁻³ বাই 9 ইন্টু 10⁻⁹। 9 কেটে গেল, তার মানে +9, 9 ঠিক আছে। তাহলে 10⁻⁻12 ফ্যারাড, এইটা হচ্ছে তার ধারকত্ব। ঠিক আছে, এবার তার বিভব কত? তো ভি সমান হচ্ছে Q/C, Q সমান CV, ভি সমান Q/C। এবারে কিউটা কত? কিউটা হচ্ছে 10⁻⁻12 কুলম্ব করে একটা জলকণা পেয়েছে। তাহলে মোট যে আধানটা হবে সেটা হচ্ছে 27 ইন্টু 10⁻⁻12। ঠিক আছে, 27টা জলকণা যুক্ত হয়ে বড় জলকণা তৈরি করেছে, তাহলে মোট আধানটা এইটা হবে। আর সিটা কত? 10⁻12। ঠিক আছে, 10⁻12 কেটে গেল, তাহলে 27 ভোল্ট। ঠিক আছে, 27 ভোল্ট হচ্ছে ওর আধান বিভব। একটাই সমস্যা হচ্ছে ক্যামেরাটা নেমে যাচ্ছে। ঠিক আছে, আবার কারেকশন করলাম। চলো নেক্সট, চলো। একটি গোলাকার ধারকের ধারকত্ব 50 পিকোফ্যারাড। গোলকটির ব্যাসার্ধ কত? গোলকটির ব্যাসার্ধ আর জানতে চাইছে, তাই আর সমান হচ্ছে C/4 পাই এপসাইলন 0।
ঠিক আছে। 50 পিকোফ্যারাড মানে হচ্ছে 50 ইন্টু 10⁻⁻12, আর 4πε0 মান হচ্ছে 9 ইন্টু 10⁻9। তার মানে 5×9 = 45 মানে 450 ইন্টু 10⁻³ এত মিটার। 10⁻³ 5×9 = 45, 450 10⁻³ মানে বুঝতে পারছো একটা বিশাল ব্যাপার। 450 মিলিমিটার মানে এটা করলে ওই 45 সেন্টিমিটার মতন আসবে, 45 সেন্টিমিটার। গোলকটিতে 10⁴ ভোল্ট বিভবে আহিত করতে কত আধান দিতে হবে? তাহলে কিউ সমান সিভি ফর্মুলা। সি হচ্ছে 50 পিকোফ্যারাড, তাহলে 50 ইন্টু 10⁻12, আর ভোল্টেজ দিয়েছে 10⁴, তার মানে 50 ইন্টু 10⁻⁸ কুলম্ব অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট চলো। একটি গোলাকার পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব এত, গোলকটিতে আধানের পরিমাণ এত কুলম্ব বৃদ্ধি করলে যদি এর তলমাত্রিক ঘনত্ব এত কুলম্ব সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে গোলকটির ধারকত্ব ও প্রাথমিক আধান কত? ঠিক আছে, তো প্রথমে আধানের তলমাত্রিক ঘনত্ব ছিল এত, তাহলে প্রথমে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান Q/4πr², এইটা সমান 0.07 কুলম্ব পার সেন্টিমিটার স্কোয়ার। এটাকে মিটারে চেঞ্জ করব। মিটারে চেঞ্জ করতে গেলে আমাকে 10⁴ দিয়ে গুণ করতে হবে। 10⁴ দিয়ে যদি গুণ করি তাহলে এটা 700 হবে। গোলকটিতে আরও আধানের পরিমাণ 4.4 কুলম্ব বৃদ্ধি পেলাম, তাহলে এখন আধান হয়ে গেল Q প্লাস 4.4, নিচেরটা 4πr² আছে, তলমাত্রিক কত হয়ে গেল 0.084, একে 10⁴ দিয়ে গুণ করলে হবে 840। প্রাথমিক আধান আর ধারকত্ব কত জানতে চাইছে, তাহলে প্রথমে কিউ আর আরটাকে বার করতে হবে। তো দ্বিতীয়টাকে প্রথম দিয়ে যদি ভাগ করি তাহলে কিউ প্লাস 4.4 বাই কিউ সমান 840/700, 0 করলাম, 7 × 7, 7 × 14, 12/10 মানে 6/5, কোনাকুনি গুণ করলাম, তাহলে 5Q প্লাস 5 × 4 = 22 = 6Q, তাহলে কিউ সমান হয়ে গেল 22, তাহলে 22 কুলম্ব হচ্ছে প্রাথমিক আধান। ঠিক আছে, গোলকটির ধারকত্ব কত জানতে চাইছে। গোলকটির ধারকত্ব জানতে গেলে আমাকে আর বার করতে হবে। তো কিউ এর মান 22 বসাই, তাহলে 4πr² সমান হচ্ছে Q/700 মানে 22/700, 22/700। ঠিক আছে, 22/700, তাহলে r² সমান কত হবে? r² সমান 22/700 ইন্টু 4π, 700 ইন্টু 4π, 4π মানে 4 ইন্টু 22 7। ঠিক আছে, 22 কাটলো, 7 100 কাটলো, তাহলে r সমান হবে দেখো 1/40 হবে, এটা 10 এটা 2 না 20 হবে, এটা 10 এটা 2, 1/20 এত মিটার। ঠিক আছে, তাহলে r সমান হবে 1/20, এটা 10 এটা 2, 20। তাহলে ধারকত্ব জানতে দিয়েছে, c সমান 4πε0r। ঠিক আছে, তার মানে 1/20 ইন্টু 9 ইন্টু 10⁻9, তার মানে 10⁻10 হয়ে গেল, 1/18 ইন্টু 10⁻9 - 10 এত ফ্যারাড। এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো আর আছে নাকি দেখি, এটা আমাদের শেষ সেকেন্ড পার্টে আছে নাকি দেখি। চলো নেক্সট দেখি আহিত পরিবাহীর স্থিতিশক্তি। যখন কোনো বস্তুকে আহিত করা হয়, চার্জ করা হয়, তখন সেই বস্তুটার মধ্যে কিছু পরিমাণ তড়িৎ স্থিতিশক্তি সঞ্চিত হয়ে থাকে। আমরা সেই স্থিতিশক্তির রাশিমালাটা বার করব। মনে করো এরকম একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি কিউ আধানে আহিত করলাম এবং তার ফলে তার ভোল্টেজ হলো ভি। এবার এর ধারকত্ব যদি সি হয় তাহলে আমরা লিখতে পারি কিউ সমান সিভি, বড় হাতের ভি। ঠিক আছে, এবার যখন এই বস্তুটাকে আমি আহিত করছি তখন কিন্তু এই কিউ আধানটা একসঙ্গে দেওয়া হয় না। মনে করলাম যে আধানটা একটু 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 করে দেওয়া হচ্ছে এবং কোনো একটা সময়ে এই বস্তুটার আধানের পরিমাণ হচ্ছে ছোটো হাতের কিউ
এবং সেই সময়ে তার বিভব হচ্ছে ছোট হাতের ভি। ঠিক আছে, আমি এর পরে এই বস্তুটাকে আরও ডিকিউ পরিমাণ যদি আধান দিতে চাই, তাহলে আমাকে যে কার্যটা করতে হবে সেটা হচ্ছে ভি ডিকিউ। এই ফর্মুলা কোথা থেকে পেলাম? সেটা হচ্ছে এই যে ডব্লু সমান কিউ ভি, এই ফর্মুলা থেকে পেলাম। এখানে ডি ডব্লু লিখেছি কারণ অল্প কৃতকার্য, অল্প আধান দিয়েছি, তাহলে ডি ডব্লু সমান হচ্ছে ভি ডি কিউ। তাহলে টোটাল এই কিউ পরিমাণ আধান দিতে আমাকে কত কার্য করতে হবে সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এখন যখন কিউ আধান আছে এবং তার বিভব যখন ভি, তখন আমরা লিখতে পারি এই সময়ে কিউ সমান সি ভি, বা ভি সমান এখান থেকে লিখতে পারি কিউ বাই সি। তাহলে এই যে ছোটো হাতের ভি আছে সেই জায়গায় আমরা লিখতে পারি কিউ বাই সি ডি কিউ। তাহলে টোটাল কৃতকার্য কত হবে? এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন 0 টু বড় হাতের কিউ, কিউ বাই সি ডি কিউ। এখন সিটা তো ধ্রুবক, তাহলে সিটা যদি বেরিয়ে আসে তাহলে এই কিউ এর ইন্টিগ্রেশন করলে হবে কিউ স্কোয়ার বাই 2, যার লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে কিউ। কিউর জায়গায় যদি বড় হাতের কিউ বসায় তাহলে এটা বেরোবে কিউ স্কোয়ার বাই 2c। তাহলে আমাকে এই পরিমাণ কার্য করতে হবে। যে পরিমাণ কার্য করব সেইটাই হচ্ছে তার তড়িৎ স্থিতিশক্তি। তাহলে আহিত পরিবাহী তড়িৎ স্থিতিশক্তি হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। আবার কিউ মানে কি জানি? কিউ মানে সিভি। তাহলে কিউর জায়গায় যদি আমি সিভি বসিয়ে দিই তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c হবে। একটা সি কেটে যাবে, দিয়ে হবে হাফ সিভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে শক্তির রাশিমালা। ঠিক আছে, তাহলে দুটো শক্তির রাশিমালা। তাহলে একটা হচ্ছে ইউ সমান হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c, এই ফর্মুলাটাকে ইউজ করব, বা হাফ সিভি স্কোয়ার, এই দুটো ফর্মুলা ইউজ করব। এই দুটো ফর্মুলার সাহায্যে কোনো আহিত পরিবাহীর স্থিতিশক্তি বার করা যায়। ঠিক আছে, আচ্ছা দেখো কি অঙ্ক দিয়েছে। বলছে 10 ইএসইউ তড়িৎ আধান দেওয়ার ফলে একটি ধারকের বিভব 0 থেকে বেড়ে 150 ভোল্ট হলো। ধারকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ কত? এখানে আধানটা দিয়েছে সিজিএসে আর ভোল্টেজটা দিয়েছে এসআই। তাহলে আমাদেরকে প্রথমে এই ভোল্টেজটাকে চেঞ্জ করে নিই। ভোল্টেজটা চেঞ্জ করা সুবিধা। তাহলে ওখানে ভোল্টেজ যেটা সেটা হচ্ছে 150 ভোল্ট। তাহলে 150কে আমরা 300 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের স্ট্যাট ভোল্টে পেয়ে যাব, বা ইএসইউ বিভাবে পেয়ে যাব। তার মানে এটা হাফ স্ট্যাট ভোল্ট হয়ে গেল। তাহলে সঞ্চিত শক্তি হচ্ছে ইউ এর ফর্মুলা হচ্ছে হাফ সিভি স্কোয়ার। তার মানে হাফ, এটা আরেকটা ফর্মুলা যেটা আমরা শিখলাম, এখানে সি দিয়ে দেয়নি, এখানে কিউ দিয়ে করতে হবে। তো কিউ দিয়ে করি, কিউ স্কোয়ার বাই 2c, সেম ফর্মুলা। না, কিউ স্কোয়ার আমাকে সি জানতেই হবে, সি না জানলে হবে না, তাই না? সি আমাকে জানতেই হবে। 10 ইএসইউ বিতরিত আধান দেওয়ার ফলে একটা ধারকের বিভব 0 থেকে বেড়ে, তাহলে সি আমাকে জানতেই হবে। তাহলে সি কী করে জানবো? সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। কিউ হচ্ছে 10 আর ভি হচ্ছে হাফ। তাহলে সি হচ্ছে অ্যাকচুয়ালি 20 স্ট্যাট ফ্যারাড। তার মানে এইটাই ব্যবহার করি, হাফ সিভি স্কোয়ারই ব্যবহার করি। তাহলে হাফ সিভি স্কোয়ার ব্যবহার করলে হাফ ইন্টু সি এর মান হয়ে গেল 20, আর ভি স্কোয়ার মানে 1/4। ঠিক আছে, তাহলে 20/8। 20/8 মানে 8 দুগুণে 16, 4 0, 8 5 40, এত আর্ক। বোঝা গেল? সিম্পল জিনিস, একটু চেঞ্জ করে নেবে, নিজেকে পারবে, অসুবিধা। অনেক সময় মনে করো এখানে যদি আমি সিটা না বার করতাম তাহলে আমরা একটা ফর্মুলা বার করি। ঠিক আছে, ইউ সমান হাফ সিভি স্কোয়ার। তো দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি, হাফ ইন্টু সিভি ইন্টু ভি। এই সিভি মানে তো কিউ, তাহলে হাফ ইন্টু কিউ ইন্টু ভি। তার মানে হাফ ইন্টু কিউটা দিয়েছে তোমার 10 ইএসইউ, আর ভোল্টেজটা আমি সিজিএসে করলাম 20, ভোল্টেজটা করলাম হাফ, তাহলে হাফ। তারপরে 2 কাটলাম 5, তাহলে 5/2, তারপর 2.45। যেহেতু সিজিএসে করছি তাই আগে হবে, এইভাবেও করতে পারি, জাস্ট একটা চেঞ্জ করে নিই। তো এটাও কিন্তু একটা ফর্মুলা, ইউ সমান হাফ কিউভি, এটা একটা ফর্মুলা। যেমন হাফ সিভি স্কোয়ার পেয়েছি, এটা একটা ফর্মুলা। আবার কিউ স্কোয়ার বাই 2c যেমন পেয়েছি সেই রকম 3টে ফর্মুলা হয়ে গেল। যেটা যখন লাগবে সেই অনুযায়ী তোমরা ব্যবহার করবে। নেক্সট চলো, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পরিবাহী গোলককে 25 ইএসইউ আধান প্রদান করা হলো। গোলকটিকে আরও 5 ইএসইউ আধান প্রদান করতে হলে কত কাজ করতে হবে? তাহলে দুটো ক্ষেত্রে শক্তি কত বার করব। প্রথমে যখন 25 ইএসইউ আধান দিয়েছি তখন শক্তি কত? দেখো এর যে ধারকত্ব সেটা হচ্ছে 10 স্ট্যাট ফ্যারাড।
আমরা জানি যে কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ যা সেটাই হচ্ছে তার ধারকত্ব। আর প্রথমে এর যে আধানটা ছিল সেটা হচ্ছে 25 সিজিএসইউ, সিজিএসই দিয়েছে। তো আমাদের প্রথমে যে শক্তি হবে সেটা হচ্ছে Q1² / 2C। এটা হচ্ছে প্রথমে শক্তি। Q1 হচ্ছে 25, তাহলে 25² তাহলে 25 × 25 / 2 × 10। তো 5 দিয়ে কাটি 5 আর 5 দুগুণে 10, তার মানে 125/4। প্রথমে এইটা হচ্ছে শক্তি, প্রথমে এই শক্তিটা ছিল। তারপরে কত শক্তি হলো, তারপরে Q2 কী হলো, Q2 দেখো আরও 5 ইএসইউ বাড়িয়েছি। তাহলে 25 ছিল, 5 বাড়ালাম, তাহলে 30 ইএসইউ হয়ে গেল। তাহলে এখন যে শক্তিটা হবে সেটা হচ্ছে Q2² / 2C। তাহলে Q2 মানে হচ্ছে 30, 30² মানে 900, তাহলে 900/2 × 10, 0 0 কাটলো 45 হচ্ছে। তো যে শক্তিটা বাড়লো সেটাই কৃতকার্য। এটা কত, এটা একবার বার করে দিই। 4 × 3 = 12, 4 × 1 = 4, 1 আর 0, 4 2 31.25 আর ছিল প্রথমে শক্তি। তাহলে কৃতকার্য কত, W সমান U2 - U1। ঠিক আছে, তার মানে 45 - 31.25। ঠিক আছে, 31.25 ছিল, বাদ দিয়ে দিলাম। কত হবে এটা, 75, 2 × 3 = 12.75। এত আর্গ কাজ আমাকে করতে হবে। ঠিক আছে, 75 2 12 কেন 13 হবে না, 13 হবে, 13.75 আর্গ কাজ আমাকে করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। বলছি একই আকারের 64টি জলের ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করলো। যদি প্রত্যেকটি ফোঁটার আধানের মান ও প্রকৃতি একই রকম হয় তাহলে বড় ফোঁটার বিভব, ধারকত্ব, সঞ্চিত শক্তি কত? তো ধরলাম যে ছোট যে জলের ফোঁটাগুলো আছে তার আধান হচ্ছে Q। ঠিক আছে, ধারকত্ব একই হলে বড় ফোঁটার, আচ্ছা ধারকত্বটা C ধরলাম, প্রথমে ধারকত্ব C, বিভবটাকে V ধরলাম, আর সঞ্চিত শক্তি, প্রথমে সঞ্চিত শক্তি মনে করো E ধরি, প্রথমে এটা সঞ্চিত শক্তি। ঠিক আছে, 64টা জলের ফোঁটা যেমন যুক্ত হচ্ছে, সিজিএসে যদি করি তাহলে ধরলাম যে এই ছোটো ছোটো জলের ফোঁটাগুলোর ব্যাসার্ধ হচ্ছে R করে, এরকম 64টা আছে। তাহলে প্রথমে ওর ধারকত্ব হচ্ছে R এর সমান, সিজিএসে যদি করি, তাই তো। এবার আমরা জানি যে বড় ফোঁটা, এটা যখন যুক্ত হয়ে যখন বড় ফোঁটা তৈরি করলো তার ব্যাসার্ধ যদি R হয় তাহলে 4 × 3 = R3। বড় জলের ফোঁটাটার আয়তন সমান 64 × একটা জলের ফোঁটার আয়তন। তো এটি যদি কিউব রুট করি তাহলে R = 4R হবে। ঠিক আছে, তাহলে বড় জলের ফোঁটার যে ধারকত্ব যেটা হবে সেটা যদি C' বলি, সেটা বড় হাতের R এর সঙ্গে সমান হবে, তার মানে সেটা 4R হবে, অর্থাৎ 4C হবে। অর্থাৎ বড় ফোঁটাটার যে ধারকত্ব হবে সেটা ছোট ফোঁটাটার ধারকত্বের 4 গুণ হবে। ঠিক আছে, তাহলে ধারকত্ব পেয়ে গেলাম। বিভব কি হবে, প্রথমত বড় ফোঁটার যে আধানের পরিমাণ সেটাকে যদি Q' বলি সেটা 64 Q হবে, কারণ 64টা ছোট ছোট জলের ফোঁটা যুক্ত হয়ে তৈরি হয়েছে, তাই 64 জলের ফোঁটাটার মোট যে আধান সেইটি হচ্ছে বড়টার আধান। তাহলে বড় যে জলের ফোঁটা হচ্ছে তার বিভব V' যদি লিখি, Q সমান CV, তাহলে V সমান হচ্ছে Q' বাই C'। Q' হচ্ছে 64 Q আর C' পেয়েছি 4C, তার মানে 16 Q বাই C মানে হচ্ছে V। তাহলে প্রথমে যা বিভব ছিল তার 16 গুণ হয়ে গেল, তাহলে বিভবটা পেয়ে গেলাম। সঞ্চিত শক্তি হচ্ছে 16, V যা ছিল তার 16 গুণ। সঞ্চিত শক্তি কত হবে, সঞ্চিত শক্তি হচ্ছে ½ C' V'²। ঠিক আছে, তাহলে ½ C'টা ক গুণ হয়েছে, C''টা হচ্ছে 4C গুণ, তাহলে C' এর জায়গায় 4C লিখলাম। V''টা কত দূর হয়েছে 16V, তাহলে 16V তার স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে 16 256, 256 × 4, তাহলে 256 × 4 মানে 4 6 24 4, তাহলে 2, 4 5 20 21 22, 4 2 8 9 10, 1024। তাহলে 1024 × ½ CV²।
হাফ সিভি স্কোয়ারটাই তো ছোটো জলটার ছোটো যে জলবিন্দু ছিল তার শক্তি, তাহলে 1024 ইন্টু ই, তাহলে ছোটো জলবিন্দু যেগুলো ছিল তার 1064 গুণ। বুঝতে পারা গেল? ঠিক আছে, এইটা আমাদের অ্যান্সার। 1024 গুণ হয়ে গেল, 64 না 1024 গুণ। নেক্সট দেখি চলো। একই রকম 1000টি তড়িৎ বৃষ্টির ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হলো, যাতে মোট তড়িতের পরিমাণ অপরিবর্তিত থাকে। ফোঁটাগুলির মোট তড়িৎ শক্তির কী পরিবর্তন হবে জানতে চাইছে। তাহলে যখন ছোট ছিল, এই আগের অঙ্কটার মতনই, যখন ছোট ছিল তখন মোট শক্তি ছিল 1000 ইন্টু একটা ছোট জলকণার আয়তন, ছোটো কণার শক্তি, সেটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার বা কিউ স্কোয়ার বাই 2c দিয়ে করি, কিউ স্কোয়ার বাই 2c, কিউ স্কোয়ার বাই 2c। ঠিক আছে, তাহলে এইটা ছিল প্রথমে যখন 1000টা জলের ছোট ছোট বৃষ্টি ছিল তখন তার মোট শক্তি ছিল এইটা। ঠিক আছে, এবার তারা যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে যে বড় জলকণাটা তৈরি করলো তার যে শক্তিটা হবে সেটা হবে কিউ ড্যাশ স্কোয়ার বাই 2c ড্যাশ। ঠিক আছে, বড় জলকণাটার শক্তি হচ্ছে কিউ ড্যাশ স্কোয়ার বাই 2c ড্যাশ, যেখানে কিউ ড্যাশটা হচ্ছে বড় জলকণাটার মোট আধান, এবং সেটা নিশ্চয়ই 1000 কিউ এর সঙ্গে সমান হবে। তাহলে 1000 কিউ তার স্কোয়ার বাই 2 সি ড্যাশটা কী হবে, আবার সেই আয়তনটা বার করবো, 4-3 পাই বড় হাতের আর কিউ সমান 1000 ইন্টু 4-3 পাই ছোট হাতের আর কিউ। ঠিক আছে, আয়তনটাকে সমান করব, তার মানে এখান থেকে বড় হাতের আর পাবো তোমার 10 আর পাবো, তার মানে সি ড্যাশ যেটা হবে সেটা হবে 10c হবে, কারণ ধারকত্বটা হচ্ছে ওই ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক। তাহলে সি ড্যাশের জায়গায় আমরা 10c লিখে দেবো, তাহলে ইন্টু 10c। ঠিক আছে, তাহলে এটা 10⁶ আসছে, তার থেকে একটা 10 কাটবো, তাহলে 10⁵ ইন্টু কিউ স্কোয়ার বাই 2c হবে। এটি সমান কত হবে? দেখো 1000 কিউ স্কোয়ার বাই 2c মানে হচ্ছে ই, তাহলে এখান থেকে 1000 নিয়ে নিই, তাহলে 1000 যদি নিয়ে নিই তাহলে 100 পড়ে থাকবে, 100 ইন্টু 1000 পড়ে থাকবে, তো 1000 কিউ স্কোয়ার বাই 2c মানে তো ই, তাহলে 100 ই। ঠিক আছে, তাহলে ডেল্টা ই কত হবে, মানে শক্তির পরিবর্তন, সেটা হচ্ছে ই ড্যাশ মাইনাস ই, তার মানে 1000 ই মাইনাস ই, তার মানে 99 ই পরিমাণ শক্তি বৃদ্ধি পাবে। তো যেহেতু শক্তি বৃদ্ধি পাবে তাহলে আমরা বুঝতে পারছি যে বৃষ্টির ফোঁটাগুলোকে যোগ করতে আমাদেরকে কাজ করতে হবে, বাইরে থেকে শক্তি সাপ্লাই করতে হবে, শক্তি সাপ্লাই করতে হবে মানেই কাজ করতে হবে। নেক্সট, দুটি সংযুক্ত পরিবাহীর আধানের বণ্টন। এটা জিনিসটা কি, মনে করে এরকম দুটো পরিবাহী দিয়েছে এবং তারা তার দিয়ে যুক্ত আছে, এই একটা পরিবাহী তার দিয়ে যুক্ত আছে। তো এর ধারকত্ব হচ্ছে C1, এর ধারকত্ব হচ্ছে C2। আমি এই মোট সমস্তটাকে কিউ পরিমাণ আধান দিলাম, বলেছে এরা দুজনা কত করে আধান পাবে। তো ধরলাম যে এ আধান পেল Q1, এ আধান পেল Q2, তাহলে আমরা লিখতে পারি যে Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু কিউ। যেহেতু কিউ আধানটা দিয়েছি তাহলে Q1 প্লাস Q2 সমান কিউ হবে, এবং Q1 পেয়েছে Q2 পেয়েছে। যেহেতু এরা তার দিয়ে যুক্ত করেছি তাহলে এদের বিভবটা ভি হবে, দুজনের বিভব ভি হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি Q1 হচ্ছে C1V আর Q2 হচ্ছে C2V, এটা সমান কিউ। তাহলে ভি সমান কি লিখতে পারি, কিউ বাই C1 প্লাস C2। এইটাকে বলে সাধারণ বিভব, এটা সাধারণ বিভবের ফর্মুলা, কিউ আধান দিলে সাধারণ বিভব কত হবে। এবার প্রথমজন কত আধান পাবে সেটাকে যদি Q1, সেটা হচ্ছে C1 ইন্টু ভি, ভি এর মানটা আমি এখান থেকে যদি বসিয়ে দিই তাহলে হবে C1 বাই C1 প্লাস C2 ইন্টু কি। একইভাবে Q2 যদি লিখি তাহলে সেটা হবে C2V, সেটা হচ্ছে C2 বাই C1 প্লাস ভি এর মানটা যদি বসিয়ে দিই তাহলে এইটা হচ্ছে আমাদের কিউ এর মান। তাহলে এই হচ্ছে দুটো ফর্মুলা, কে কত আধান পাবে। তো আমি দেখছি যে যদি Q1 বাই Q2 যদি আমি করি তাহলে দেখো C1 বাই C2 হবে সমান R1 বাই R2 লিখতে পারি, কারণ ধারকত্ব হচ্ছে তোমার ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক। তাহলে এই হচ্ছে তাদের ধারকত্বের অনুপাত। ঠিক আছে, নেক্সট দেখি চলো। বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহের মধ্যে আধানের বণ্টন কীরকম বলেছে, এরকম দুটো পরিবাহী দিয়েছে,
এখন যুক্ত করি নাই, ঠিক আছে। এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2, এটাতে আধান দিয়েছি Q1, একে আধান দিয়েছি Q2, ঠিক আছে। তাহলে আমি Q1 সমান লিখতে পারি C1V1, কারণ এর ভোল্টেজ V1, এর ভোল্টেজ V2, আলাদা ভোল্টেজ হওয়াই স্বাভাবিক। আর এর যে Q2 হবে সেটা হবে C2V2, Q2 সমান, ঠিক আছে। আমি ধরে নিলাম যে V1টা V2 থেকে বড়, V1টা গ্রেটার দেন V2। এবার আমি কী করলাম, যে দুটোকে তার দিয়ে যুক্ত করলাম। ধারকত্ব সেম থাকবে, ধারকত্ব চেঞ্জ হবে না, কিন্তু আধানটা চেঞ্জ হয়ে যাবে। Q1 ড্যাশ এটা Q2 ড্যাশ হয়ে যাবে, ঠিক আছে। যখন আমি তার দিয়ে যোগ করব তখন কিছু পরিমাণ আধান এইটা থেকে এইটা দিকে যাবে, কারণ এর ভোল্টেজ বেশি, V1টা বড় ছিল। তাহলে কিছু পরিমাণ আধান এদিকে যাবে। কতক্ষণ যাবে? যতক্ষণ না দুজনের ভোল্টেজ সমান হচ্ছে। ধরলাম সেই কমন ভোল্টেজটা হচ্ছে V, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কিন্তু যেহেতু আমরা বাইরে থেকে আধান দিই নাই, তাহলে মোট আধান তো একই থাকবে। অর্থাৎ এই Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ, এইটা আগে যে আধান ছিল Q1 প্লাস Q2 এর সঙ্গেই সমান থাকবে, ঠিক আছে। এবার Q1 ড্যাশ জায়গায় লিখতে পারি C1V, আর Q2 ড্যাশ জায়গায় লিখতে পারি C2V, কারণ এখানে তো ভোল্টেজ সাধারণ বিভব V হয়ে গেছে। আর Q1 জানি আমরা C1V1 প্লাস C2V2। তাহলে এখান থেকে V কমন নিয়ে V সমান লিখতে পারি C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। তাহলে এইটাই হচ্ছে সাধারণ বিভবের ফর্মুলা, সিম্পল ফর্মুলা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবার আমি জানতে চাইছি Q1 ড্যাশ কত। তো Q1 ড্যাশ কত হবে? সেটা হচ্ছে C1V, V এর মানটা তো আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে কি হবে? V এর মানটা যদি এখানটা বসিয়ে দিই, তাহলে C1 বাই C1 প্লাস C2 ব্র্যাকেটের মধ্যে C1V1 প্লাস C2V2, ঠিক আছে, Q1 ড্যাশ সমান, ঠিক আছে। আর Q2 ড্যাশ কত হবে? সেটা হচ্ছে C2V, তাহলে সেটা কত হবে? C2 বাই C1 প্লাস C2 ইন্টু C1V1 প্লাস C2V2। তা আমি জানতে চাইছি যে কতটা আধান এইখান থেকে এখানে গেল। যতটা আধান কমলো সেই পরিমাণ আধানই গেল। তাহলে ডেল্টা কিউ সমান লিখতে পারি Q1 মাইনাস Q1 ড্যাশ, যতটা ছিল আর যতটা হলো তারপরে বাদ বাকিটা চলে গেছে। এর ভোল্টেজ বেশি ছিল বলে এইটা থেকে এইটাতে যাবে আধান। তাহলে Q1 মানে কী ছিল? C1V1 মাইনাস Q1 ড্যাশ কত এখান থেকে পেয়েছি আমরা, সেটা হচ্ছে C1 বাই C1 প্লাস C2 ব্র্যাকেটে C1V1 প্লাস C2V2, ঠিক আছে। এবার এটা লসও করলাম, নিচে C1 প্লাস C2 নিয়ে এলাম, গুণ করলাম। প্রথমটা হবে C1 স্কোয়ার V1, C1 স্কোয়ার V1, আর তারপরটা হচ্ছে C1 C2, C1 C2, C1 C2 V1। এটাকে যদি আমি ভাঙি, প্রথমটা হবে C1 স্কোয়ার V1, C1 স্কোয়ার V1, আর তারপরটা হবে C1 C2 V2, ঠিক আছে। এবার C1 স্কোয়ার এইটা কেটে যায়, এই দুটো থেকে যদি C1 C2 কমন নিই তাহলে ডেল্টা কিউ যেটা ফর্মটা আসবে সেটা হচ্ছে C1 C2 বাই C1 প্লাস C2 ব্র্যাকেটে V1 মাইনাস V2। তাহলে এইটা হচ্ছে ডেল্টা কিউ এর ফর্ম, মানে কি পরিমাণ আধান এইটা থেকে এইদিকে যাবে তার ফর্মুলা। C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2, এই হচ্ছে ফর্মুলা। এবার এইটা থেকে এই দিক থেকে যখন এই দিকে যাচ্ছে তার মানে নিশ্চয়ই কিছু পরিমাণ শক্তি নষ্ট হচ্ছে। সেই শক্তি নষ্ট কতটা হচ্ছে আমরা বার করবো। শক্তি ক্ষয়, আধানের বন্টনের পরে শক্তি ক্ষয়। তাহলে শক্তি ক্ষয় কত হবে? ডেল্টা ই যদি বলি, সেটা হচ্ছে প্রাথমিক শক্তি বাই অন্তিম শক্তি। তাহলে প্রাথমিক শক্তি কত? হাফ C1V1 স্কোয়ার প্লাস হাফ C2V2 স্কোয়ার, এটা হচ্ছে প্রাথমিক শক্তি। শেষ শক্তি কত? হাফ C1V স্কোয়ার প্লাস হাফ C2V স্কোয়ার ব্র্যাকেট C2V2 না, C2V স্কোয়ার, বুঝে গেল? এটা হচ্ছে প্রাথমিক শক্তি, এটা হচ্ছে অন্তিম শক্তি, বিয়োগ করে দাও। তো হাফটা তো পুরোপুরি কমন নিলাম, পরে থাকলো C1V1 স্কোয়ার প্লাস C2V2 স্কোয়ার, এটা V2 হবে,
ভি টু স্কোয়ার মাইনাস হাফটা কমন নিয়ে নিয়েছি, ভি স্কোয়ারটা কমন যাবে, এখানে পড়ে আছে C1 প্লাস C2 ইন্টু দেখো ভি স্কোয়ার পড়ে আছে, হাফটা আগেই কমন নিয়ে নিয়েছি। তাহলে ভি স্কোয়ার ভ্যালুটা বসাই চলো, হাফ C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস V2 ভ্যালুটা একবার দেখো, এইটা হচ্ছে V2 ভ্যালু, তো এটা স্কোয়ার করে বসাবো, নিচে C1 প্লাস C2 আছে, তাহলে একটা C1 প্লাস C2টা কেটে যাবে, তখন যখন ভি স্কোয়ারে বসাবো তখন একটা C1 প্লাস C2 কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার বাই নিচে একটা C1 প্লাস C2 পড়ে থাকবে, আরেকটা কেটে গেছে, ঠিক আছে। এবার আমরা লসাগু করবো, লসাগু করবো, হাফটা থাকলো, এইটার সঙ্গে দুটো গুণ করবো, তাহলে প্রথমটা আসবে C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস C1 C2 V1 স্কোয়ার, একটু সাবধানে করবে, এইটার সঙ্গে এই দুটোকে গুণ করবো, তাহলে প্রথমটা টার্মটা আসবে C1 C2, এটা শুধু V2টা লিখতে ভুলে যাচ্ছি, C1 C2 V2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার, ঠিক আছে, হয়ে গেল। এটাকে ভাঙবো তিনটে টার্মে এবং ওটা মাইনাস আসবে, প্রথম টার্মটা আসবে C1 স্কোয়ার V1 স্কোয়ার মাইনাস C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস 2 C1 C2 V1 V2, ঠিক আছে, বাই টোটাল হবে C1 প্লাস C2, ঠিক আছে। তাহলে C1 V1 স্কোয়ার C2 V2 স্কোয়ার এই দুটো কেটে যাবে, এটা কেটে যাবে, বাদ বাকি সব কটা থেকে C1 C2 কমন যাবে, তাহলে হাফ কমন গেল C1 C2 বাই নিচে পড়ে আছে C1 প্লাস C2, ভেতরে কি পড়ে আছে, এইখান থেকে V1 স্কোয়ার পড়ে আছে, এইখান থেকে V2 স্কোয়ার পড়ে আছে, আর এইখান থেকে 2 V1 V2 পড়ে আছে, এটা V2 হবে, ঠিক আছে, মাইনাস 2 V1 V2 পড়ে আছে, তাহলে আমাদের ফর্মুলা হয়ে গেল হাফ C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2 তার হোল স্কয়ার। তাহলে এই হচ্ছে শক্তি ক্ষয়ের রাশিমালা, ঠিক আছে। এই পরিমাণ শক্তি নষ্ট হবে। এই শক্তিটা কোথায় যাবে? ওই যে তার দিয়ে যাচ্ছে সেই তারের মধ্যে সেই তারটা কিছুটা হিট হবে, ঠিক আছে। এই শক্তিটা সেই হিট এনার্জি হিসেবে নষ্ট হয়ে যাবে। চলো নেক্সট। বলছে একটি বায়ু ধারককে ব্যাটারির সাহায্যে আহিত করা হলো। দেখা গেল পাতে 300 মাইক্রোকুলম আধান পেল। এখন ব্যাটারি বিচ্ছিন্ন না করে ধারকটিকে কোনো অন্তরক তেলে ডোবানো হলো। এর ফলে ওই পাতে আরও 450 মাইক্রোকুলম আধান পেল। তেলটির পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? একটি বায়ু ধারককে ব্যাটারির সাহায্যে আহিত করেছি। তাহলে যখন ধারককে ব্যাটারির সাহায্যে আহিত করছি তখন তার মধ্যে যে আধানটা Q1টা সেটা CV হবে, ঠিক আছে, Q1টা আধানটা। এবার ধারকটাকে যখন তেলে ডোবাবো তখন তার ধারকত্বটা চেঞ্জ হবে, K গুণ হয়ে যায়, এটা আমরা জানি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে আধানটা হবে সেটা হবে K ইন্টু C ইন্টু V। ভিটা সেম থাকবে কারণ ব্যাটারিটা তো যুক্ত করে রেখেছি, বুঝতে পারা গেল। প্রথমে Q1 হচ্ছে CV, C হচ্ছে ওই ধারকটার ধারকত্ব, ভিটা হচ্ছে যে ব্যাটারির সঙ্গে লাগিয়েছি তার ভোল্টেজ। আর দ্বিতীয় ক্ষেত্রে Q2টা হবে, Q2 তো কত হবে? Cটা K গুণ হয়ে যাবে কারণ যেটা যেহেতু তেলে ডুবিয়েছি তার ধারকত্ব বেড়ে গেছে। তাহলে আমি যদি Q2 বাই Q1 বার করি তাহলে সেটা K হবে। তাহলে K যদি বার করতে হয় তাহলে জাস্ট Q2 বাই Q1 বার করলেই হবে। Q2টা কত? প্রথমে ছিল 300 মাইক্রোকুলম, তাহলে Q1টা ছিল 300 মাইক্রোকুলম আধান পেল ব্যাটারি বিচ্ছিন্ন। এর ফলে ওই পাতে আরও 450 মাইক্রোকুলম আধান পেল, আরও 450 পেয়েছে। তারপরে 300 ছিল, আরও 450 যদি পায় তাহলে টোটাল 750 হয়ে গেল। এই শূন্য কাটলো, 15 দিয়ে কাটলাম, 5 15 75, 15 2 30, তার মানে 2.5 হচ্ছে ওর K। বুঝে গেল? চলো নেক্সট। একটি 2 মাইক্রোফ্যারাড ধারককে 50 ভোল্ট এবং একটি 4 মাইক্রোফ্যারাড ধারককে 100 ভোল্ট পর্যন্ত আহিত করা হলো। তাদেরকে সমান্তরালভাবে এমনভাবে যুক্ত করা হলো যাতে সমমেরু বিশিষ্ট পাতগুলি একত্রে থাকে। যুক্ত করার জন্য শক্তি ক্ষয় কত হবে? তো শক্তি ক্ষয় কত হবে জানতে চাইছি। তার মানে আমাদের ডেল্টা ইর ফর্মুলা তো আমরা করেই এসেছি, হাফ C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কয়ার। এই হচ্ছে শক্তি ক্ষয় রাশিমালা। চলো আমরা বসাই। হাফটা থাকলো
C1টা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড আর 4 মাইক্রোফ্যারাড, তাহলে 2 × 10⁻⁶ C1 মাইক্রোতে যে আছে যেহেতু, আর C2 হচ্ছে 4 × 10⁻⁶ ডিভাইডেড বাই 2 + 4 × 10⁻⁶। ভোল্টেজটা কত পার্থক্য? 50 - 100, আমি এইটাকে V1 ধরি, তাহলে 100 - 50 তার স্কোয়ার। উল্টো পাল্টা ধরলে কোনো অসুবিধা নেই, একটা 10⁶ কেটে যাবে, তাহলে কত হবে? এই 2 4 2 8 আসছে, একটা 2 কেটে দিলাম, তাহলে ওপরে কত হলো? ওপরে হলো 4, একটা 4 পড়ে আছে, 10⁻⁶ পড়ে আছে, আর নিচে 4 আর 2 6 পড়ে আছে, আর এখানে কত আছে? এখানে 50 পড়ে আছে, 50 স্কোয়ার মানে হচ্ছে 2500। ঠিক আছে, 25কে 4 দিয়ে গুণ করলে 100 হবে, তাহলে 1 2 3 4, তাহলে 1/6 × 10⁻² আর্গ না জুল, এত জুল শক্তি নষ্ট হবে, এত জুল শক্তি নষ্ট হবে। তার মানে কত হবে? 0.140 6 6 36 1.67 × 10⁻² জুল পরিমাণ শক্তি নষ্ট হয়ে যাবে। চলো নেক্সট কী দিয়েছে, বলছে 15 ইএসইউ ধারকত্বের একটি পরিবাহীকে 40 ইএসইউ বিভাবে তড়িতায়িত করা হলো এবং তার সঙ্গে একটি তড়িৎবিহীন গোলকের সংযোগ করলে উভয়ের সাধারণ বিভব 30 ইএসইউ হয়। ওই গোলকের ব্যাসার্ধ সংযোগের পর উভয়ের তড়িতাদান এবং সংযোগের ফলে শক্তি ক্ষয় নির্ণয় করা। চলো করি। বলছে এই একটা পরিবাহী দিয়েছে, ঠিক আছে, এর ধারকত্ব হচ্ছে 15 ইএসইউ, 15 স্ট্যাক ফ্যারাড, ইএসইউ লেখা সব কিছুতে, তাহলে এর C1 হচ্ছে 15, এর যে ভোল্টেজটা দিয়েছি সেটা হচ্ছে 40 ইএসইউ। ঠিক আছে, এলে এটাকে কি করেছি, অন্য একটা গোলক যার ভোল্টেজ জিরো কেন, তাকে নিস্তড়িত করা হলো, তার সঙ্গে একটা তড়িৎবিহীন একটা তারের এরকম সংযোগ স্থাপন করেছি। ঠিক আছে, তাহলে V2টা 0, এর ভোল্টেজ 0, সংযোগ বলে উভয়ের সাধারণ বিভব হলে 30 ইএসইউ, তাহলে সাধারণ বিভব হয়েছে 30 ইএসইউ। তাহলে এই দ্বিতীয় যে গোলকটা তার ব্যাসার্ধ কত জানতে চাইছে, উভয়ের তড়িতাদান জানতে চাইছে এবং কত শক্তি নষ্ট হচ্ছে জানতে চাইছে। ঠিক আছে, তো আমরা সাধারণ বিভবের ফর্মুলাই জানি, V সমান C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। ঠিক আছে, এটা আমরা জানি। তো ওপরটা দেখো, ওপরটা হচ্ছে মোট আধান Q টোটাল, আর নিচেরটা C1 প্লাস C2। ভিটা কত দিয়েছে 30, C1 V1 কত, C1 V1 গুণ করলে 600 হবে, C2 V2 তো 0, C1টা কত 15, C2টা কত, এটা ওদিকে নিয়ে যায়, 15 প্লাস C2 সমান এই 0 0 কেটে গেল 20 হবে, তাহলে C2 সমান কত হয়ে গেল 5 ইএসইউ বা স্ট্যাক ফ্যারাড, যা খুশি লিখতে পারি। তাহলে এই গোলকটার ধারকত্ব হবে 5 ইএসইউ। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে দ্বিতীয়টার ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার, 5 ইএসইউ হলে তার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হবে। সংযোগের পর উভয়ের তড়িতাদান জানতে চেয়েছে, তাই যখন সংযোগ করে দেবো তখন প্রথমটার তড়িতাদান কত হবে, সেটা হচ্ছে C1 × V, C1টা হচ্ছে 15 আর ভোল্টেজটা হচ্ছে 30, তাহলে 3 × 450 তোমার ইএসইউ। আর দ্বিতীয়টার কত হবে, এটা হচ্ছে Q1 ড্যাশ, অ্যাকচুয়ালি Q2 ড্যাশ কত হবে, সেটা হচ্ছে C2 V, C2টা কত বার করলাম 5, তাহলে 5 ইন্টু ওর ভোল্টেজ সাধারণ বিভব হয়েছে 30, তার মানে 150 ইএসইউ। তুমি একটু চিন্তা করে দেখো, টোটাল আধানটা কিন্তু 600, এই দুটোকে যোগ করলে 600 হবে, তাহলে তড়িতাদান পেয়ে গেলাম। সংযোগের ফলে শক্তি ক্ষয় ফর্মুলা কি, ডেল্টা E = হাফ C1 C2 বাই C1 প্লাস C2 V1 - V2 তার হোল স্কোয়ার, এইটা হচ্ছে শক্তি ক্ষয়। তাহলে হাফ C1 C2 কত, C1 একটা হচ্ছে 15, একটা হচ্ছে 5, তাহলে 15 × 5 বাই 15 প্লাস 5, ভোল্টেজের পার্থক্য 40, তাহলে 40 - 0 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ, ওপরটা 5 15 75 হলো, নিচেরটা 20 হলো, আর ওপরটা 40 স্কোয়ার মানে 1600 হয়ে গেল। ঠিক আছে, তো 0 0 কাটলাম,
2 2 4 4 4 4 40 হয়ে গেল। ঠিক আছে, 25 150 দুগুণে 300, তাহলে 300 মানে 3000 আর্গ শক্তি নষ্ট হবে। বুঝে গেছে? ঠিক আছে, তো আশা করি তোমরা এই চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। যে অঙ্কগুলো আছে, এরকম অনেক অঙ্ক আছে, যেহেতু ফর্মুলা তোমাদের শিখিয়ে দিয়েছি, খুব ইজিলি তোমরা করতে পারবে। ঠিক আছে, থাক।